25 তারিখে যখন আমরা নামলাম, স্বাভাবিকভাবেই প্রায় 17.5 বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমার কাছে 25 তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে। ঢাকা শহরের সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে। যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি, কারণ প্রথম দিন চারিদিকে এত মানুষ, আমি শুধু মানুষের ভিড় দেখেছি, আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারিনি। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যেই সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে। এটি ঢাকা শহর তো অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশেরকে নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আপনারা হয়তো বলতে পারেন তারেক রহমান আপনি বলে দিলেন এতই সহজ নাকি 4 থেকে 5 কোটি গাছ রোপণ করা প্রতি বছর? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। আপনাদের কারো হয়তো জানা আছে, সবার জানা না থাকলেও আমাদের যে 465টির মতন উপজেলা আছে, 465টি উপজেলা, প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে। এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন, এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড অ্যাবাউট 25,000 অন অ্যান অ্যাভারেজ। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি, এটা 40,000-এ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা হলো 465টা। এর বাইরে আমি শুনেছি, আমি দেখিনি, আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে, উত্তরা সহ আমাদের যে উত্তরা আছে, উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে, গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে। এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরও যেগুলো আছে সবগুলো মিলে প্রায় 100,000, 1 লাখের মতন সারা দেশের নার্সারি আছে। এবং এগুলাকে যদি আমরা পুশ করি, সবগুলাকে প্রায় 40 থেকে 50,000 বছরে চারা উৎপাদন করা সম্ভব। আমাদের একটি টিম, আমাদের দলের মধ্যে সবাই যে সেই টিমের সদস্য তা না, কেউ সেই সদস্য, বাট মোস্টলি সেই টিমের সদস্য এক্সপার্টসরা ছিলেন যারা এই বিষয়ে কাজ করেন। সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা তার মধ্যে ছিলেন, সেটি দেশের বাংলাদেশি মানুষ, কিন্তু বাইরে এই বিষয়ে এনভায়রনমেন্টাল বিষয়ে এক্সপার্ট, এরকম মানুষ নিয়ে আমরা একটা টিম বানিয়েছিলাম প্রায় 2 বছর আগে। এবং সেই মানুষগুলো প্রায় 2 বছর ধরে কাজ করেছেন। টেকনাফে যেই গাছটি হবে সেই গাছটি তেঁতুলিয়াতেও হবে, কিন্তু অত ভালো হবে না, কারণ 500 মাইলের ডিস্টেন্সে ক্লাইমেট, সয়েল কিছু ডিফারেন্স আছে। হবে কাঁঠাল গাছ তেঁতুলিয়াতে হবে, কাঁঠাল গাছ টেকনাফে হবে, কিন্তু কিছুটা এদিক ওদিক হবে। ওই টিমটি কাজ করেছে, তারা কাজ করে মোটামুটিভাবে তৈরি করেছে যে আমাদের উত্তরে কত, দক্ষিণে কত, পূর্বে কেমন, পশ্চিমে কেমন, কি ধরনের গাছ হতে পারে যেগুলো আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করবে, যেগুলো এয়ারটাকে রিফ্রেশ করবে। এবং এখন নিশ্চয়ই আপনাদের এখানে অনেকেই আছেন, আপনারা যারা জানেন, যাদের একটা ধারণা আছে যে এখন হিট সেন্সিং দিয়ে কিন্তু আপনি মোটামুটিভাবে জায়গা বের করে ফেলতে পারবেন যে একটা জায়গায় কি পরিমাণ গাছ আছে। হিট সেন্সিং দিয়ে বের করে ফেলা সম্ভব, সেটা থ্রু স্যাটেলাইট সেটা বের করে ফেলা সম্ভব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো বের করেছি, যেই জায়গাগুলোতে আমরা ছোট করে ফরেস্ট গড়ে তুলব। কাজে কাজটা এতটুকু পর্যন্ত আমরা এগিয়ে রেখেছি। বিভিন্ন সরকারি জায়গা আছে যেই জায়গাগুলো অন্যভাবে অকুপাইড হয়ে আছে, সেই জায়গাগুলোকে খালি করে নিয়ে সেখানে কিভাবে ফরেস্টেশন করা যায়, কোন ধরনের গাছগুলো রোপণ করলে পরে সেই গাছগুলো এয়ারটাকে বেটার পিউরিফাই করবে। যেমন একটি নিম গাছ আছে, নিম গাছ সাধারণত নর্মাল গাছ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে, একটা নিম গাছ 3 ডবল বেশি অক্সিজেন তৈরি করে, এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। কাজে এইভাবে আমরা আমাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটি আরেকটি প্ল্যান, কিভাবে আমরা এয়ারটাকে ফিল্টার করব বা আমাদের পরিবেশটাকে তৈরি করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি কথা এসছে এখানে, সকালবেলায় কালকে আমি সিলেট চলে যাব, ইনশাল্লাহ পরশুদিন থেকে সিলেট থেকে আমরা আমাদের নির্বাচনী পরিচালনা কাজ অফিসিয়ালি শুরু করব।
তো সিলেট যেতে হবে। আমি যাব কালকে বিকালে, আমি প্লেনে চলে যাব, আমি এবং আমার স্ত্রী ডক্টর জুবায়দা, আমরা প্লেনে যাব। কিন্তু গাড়ি যেগুলো আমরা ব্যবহার করব, গাড়িগুলো সকালবেলায় চলে যাবে। কেন আমি কথাটি বলছি আপনাদেরকে, কারণ কথাটি একটু আগে এখানে এসছে একজন বক্তার কথায়। তো যারা যাবেন তারা যখন কথা বলছিল আজকে না গতকালকে, তো আমি তখন সামনে ছিলাম, যে যেই কয়টা 6-7টা গাড়ি যে যাবে, তো টাইমিংটা ঠিক হচ্ছে যে কখন যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে অত সকালে যেতে হবে কেন, এত তো বেশি দূর না। বললো যে আমরা যদি অমুক টাইমের মধ্যে বের না হই ঢাকা শহর থেকে, তাহলে 2 ঘন্টার ট্রাফিক জ্যামে আমরা আটকে যাব। ঢাকা শহর থেকে বের হওয়াতে একটা যুদ্ধের মতন অবস্থা। আমি শুনে একটু ঘাবড়েই গেলাম প্রথমে। এটি একটু আপনাদের সামনে আমি সকলকে একটু হালকা করার জন্য এইভাবে কথাটি বললাম। বিষয়টি নিয়ে ধারণা আমার ছিল, তবে ধারণাটা এত ভয়াবহ হবে এতটা আমি এক্সপেক্ট করিনি আসার আগে পর্যন্ত। প্রায় বছরের মতন হবে, বছরখানেক আগে বুয়েটের একজন এক্সপার্ট আছেন, উনি ট্রাফিক বিষয় এক্সপার্ট, ওনার সাথে আমি আলাপ করছিলাম যে আচ্ছা ঢাকা শহরে ওনারা অলরেডি কাজ করেছেন কিছু কিছু জায়গায়, যে ঢাকা শহরে কিভাবে ট্রাফিকটাকে ইমপ্রুভ করা যাবে। আমরা অনেকগুলো আসার পরে তো আমি দেখেছি, এর আগে পত্রপত্রিকায় দেখেছি যে ফ্লাইওভারগুলো ঢাকা শহরে করা হয়েছে, ফ্লাইওভার দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। কিন্তু ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে, 3 কোটি মানুষের মধ্যে আমি এটি একটি পেপারে পড়েছিলাম, তাদের রিসার্চ আমি পড়েছিলাম যে এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম 20% মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। আমি ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যে সলিউশন কি হতে পারে, যেহেতু উনি এক্সপার্ট, সেই জন্য আমরা তো যদি এখানে আমরা বসি আমরা সব সলিউশন দিয়ে দিতে পারবো, কিন্তু সেই সলিউশন কিন্তু আসলে সলিউশন হবে না। আমাদেরকে যেই বিষয়ের এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজটি করতে হবে। তো উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম, শামসুল হক সাহেব। এটি আমি, আপনারা যারা ইউরোপে গেছেন আপনারা দেখেছেন, ইউকেতে গিয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে। আমরা নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ওরা যদি পেরে থাকে আমরাও পারবো। তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়। সেটি মোনোরেল হতে পারে, মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন, এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটা সুবিধা হবে।